হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আলাভেজের এগেইনস্টে মাদ্রিদ মাত্র ম্যাচটা শেষ করলো। মাদ্রিদের জন্য এ ম্যাচ ছিল, 2-1 উইন করে নিছে। পুরো 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। তো পয়েন্ট টেবিলের ব্যবধানটা কিছু কমছে। কমছে বলতে যেরকমটা আগে ছিল, 40 পয়েন্টস ছিল বার্সার, মানে গত ম্যাচটা উইন করার আগে মাদ্রিদের ছিল 36। তো গত ম্যাচটা, লাস্ট ম্যাচটা বার্সা উইন করছে, 43 পয়েন্টস বর্তমানে। আর মাদ্রিদ এই ম্যাচটা উইন করার কারণে 39 পয়েন্টস হয়ে গেল। তো আগের মতোই আছে, পয়েন্ট ব্যবধান 4 পয়েন্টস আগে ছিল, এখনও আছে। তো ম্যাচে আলাভেজ খুবই ভালো ফাইট দিছে। আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট হাফটাও এনজয়েবল ছিল, সেকেন্ড হাফটাও ভালো ছিল। তাদের ট্রাইংয়ের কোনো কমতি আমি দেখি নাই। তারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে। এই সিজনে এখন পর্যন্ত আমরা দেখতেছি যে মাদ্রিদের স্কোয়াডে কিংবা তাদের টিমে যেই প্লেয়ারটা বা যেই কয়েকটা প্লেয়ার খুবই ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে। তার মধ্যে একটা হইল কোর্তোয়া। তাদের কিপারকে বিট করা অপোনেন্টের জন্য টাফ হয়ে দাঁড়াইতেছে। এইটা মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ যখন এই সিজনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের এগেনস্টে খেলছিল, ওইটাতেও আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছিলাম। লিভারপুলের এগেনস্টে মাত্র 1-0-তে লুজ করছে। তো লুজ তো করছে, পয়েন্ট লুজ করছে, সেটা ঠিক আছে। 5-0-তে হারলে যেমন 3টা পয়েন্ট নষ্ট করা হয়, একইভাবে একটা পয়েন্ট, মানে 1-0-তে হারলেও একই কথা। তবে ওই ওই ম্যাচে মাদ্রিদের পজিটিভিটি ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ গোলকিপারের কারণে আমরা দেখছি যে ওই ম্যাচে অনেকগুলা গোল না হওয়ার থেকেই বেঁচে গেছে মাদ্রিদ। আর না হলে কনসিডের পরিমাণ আরও বাড়তো। এই ম্যাচটাতেও আমরা লক্ষ্য করতেছি আলাভেজের এগেনস্টে কোর্তোয়া ভালো সেভ দিছে। ফার্স্ট হাফে দেখা গেছে যে মোটামুটি একটা ডিফিকাল্ট বল, মানে অনেক টাফ ছিল আটকানো, তবুও মানে ফিরিয়ে দিছে। হেডে লেগে বা মাথায় লেগেও সেটা বাইরের দিকে চলে গেছে, না হলে কিন্তু এটা স্কোর হয়ে যাইতো। ফার্স্ট হাফে লিডে চলে গেছে মাদ্রিদ, পরে সেকেন্ড হাফে এসে লেভেল করছে আহ, আলাভেজ। এরপরে তো আবার স্কোর পেয়ে যায়। তারপর তো ম্যাচটা এভাবেই শেষ হয়। আর আমরা দেখছি যে ম্যাচের মধ্যে আহ, ভিনিসিয়াস ভিনিসিয়াসের বর্তমান সময়ে তার স্পিডটা কিংবা তার টার্নিংগুলা খুবই ইফেক্টিভ ওয়েতে মাঠের মধ্যে মানে থাকতেছে। এইটা যে কোনো অপোনেন্টের জন্য আহ, মানে বিশাল দুশ্চিন্তার কারণ বলে আমি মনে করতেছি। আর কিলিয়ান এমবাপ্পে তো আসলে অন্য রকমের পারফর্ম করতেছে। আমরা তাকে যেভাবে লক্ষ্য করতেছি মাদ্রিদের টিমে, এই তো বললাম একটু আগে যে যে কয়েকটা প্লেয়ার আছে হাতে গোনা যারা খুবই কনস্ট্যান্টলি পারফর্ম করতেছে, তাদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে অবশ্যই থাকবে। কোর্তোয়াকে তো আর আমরা দেখতেছি। জাবিকে এখন অবধি টিকিয়ে রাখছে বা রাখার পেছনে গোলকিপারের অবদান অনেক বেশি পরিমাণ আছে। আজকের ম্যাচটাতেও সেটা লক্ষ্য করা গেছে। আর্দা গুলারকে খুব বেশি পরিমাণ ইফেক্টিভ মনে হচ্ছে না। সে যে মাঠের মধ্যে খুবই ইফেক্টিভ ওয়েতে আছে, সেইটা ওইভাবে দেখা যাইতেছে না। তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ এফোর্ট দিতেছে, হার্ডওয়ার্ক করতেছে জুড বেলিংহাম। এটা অবশ্য বলতে হবে। এবং আজকের ম্যাচে ফার্স্ট যে গোলটা করছে কিলিয়ান এমবাপ্পে, ওইটার অ্যাসিস্ট ছিল, ভালো অ্যাসিস্ট হয়েছে, থ্রু বলটা কুইকলি ছেড়ে দিছে। কিলিয়ান এমবাপ্পে ফিনিশিং তো অন্য লেভেলের, আমরা সেটা সবসময় খেয়াল করতেছি। গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর্জেন্টিনার এগেনস্টে তার যে সেকেন্ড গোলটা ছিল, সেইটা তো আসলে সারা ওয়ার্ল্ড এটা সম্পর্কে অবগত আছে কিভাবে সেটা সে ফিনিশ করছিল বলটা। তো তার ফিনিশিং অন্য রকমের। কিলিয়ান এমবাপ্পে এই সিজনে অনেকগুলা গোল করে ফেলছে মাদ্রিদের হয়ে। আহ, তো 2-1 ম্যাচটা শেষ করছে মাদ্রিদ। তাদের কোচ শাবি আলোনসো, সে বলা যায় যে এক প্রকার থাকতেছে। তাকে সরিয়ে দেওয়ার হয়তো আমরা কোনো পরিকল্পনা বড়োভাবে দেখব না। যদিও এটা নিয়ে কথা আছে, অনেক প্রকার রিমার কিংবা নিউজ আমাদের সামনে আমরা লক্ষ্য করতেছি যে তাকে চেক করার একটা পরিকল্পনা দেখা যাইতেছে। তবে
এই ম্যাচটা যেহেতু 3টা পয়েন্ট নিয়ে ফেলছে, রেজাল্টটা তাদের পক্ষে, সেক্ষেত্রে এই জায়গাতে কোচের প্রায়োরিটিটা বেশি পরিমাণ থাকবে বলে মনে হচ্ছে। মাদ্রিদের খেলার ধরন আজকের ম্যাচটাতে খুব বেশি পরিমাণ যে মানে ইফেক্টিভ ছিল, কিংবা আলাভেস থেকে অনেক উন্নত মানের খেলা খেলছে সেটা বলার কোনো সুযোগ নেই। আলাভেস তাদের হোম ম্যাচ যেমন এইটা যেমন ঠিক আছে, ঠিক তেমনি তারা একদম চোখে চোখ রেখে ফাইট দিছে, এটা বলতে হবে। তো প্রতিটা প্লেয়ারই তারা তাদের মানে যে গোলটা পাইছে, যে গোলটা করছে, রিসিভিংটা খুবই ভালো ছিল এবং ফিনিশিংটাও দুর্দান্ত ছিল। সবথেকে বড় কথা হইলো যে বলটা সাপ্লাই দিছে এবং রিসিভিংটা ছিল। তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক যে কর্তা সবগুলা সেভ দিয়ে দিবে, এরকম তো হবে না। এরকম হওয়ার তো কোনো সম্ভাবনাও নাই। আমি চাইছিলাম যে মাদ্রিদ অন্ততপক্ষে ড্র করুক। ড্র করলে বার্সার জন্য সবথেকে বেশি পরিমাণ ভালো হইতো, কিন্তু উইন করে নিছে 3টা পয়েন্ট নেয়ার কারণে। পয়েন্ট ব্যবধান আগে যেরকম ছিল এই ম্যাচটার আগে, আহ, এই ম্যাচ উইকের আগে বা এই ম্যাচদের আগে যেরকম ছিল ওই রকমই থাকতেছে। 2টা ম্যাচ মানে বার্সা উইন করছে, রিয়াল মাদ্রিদও উইন করে ফেলছে। তো ড্র যদি করে ফেলতো সেক্ষেত্রে তো একটা পয়েন্ট পাইতো, তাও আরও 2টা পয়েন্টের ব্যবধান ক্রিয়েট হইতো। এটার জন্য অনেকটাই মানে আমি এক্সপেকটেশন রাখছিলাম, কিন্তু সেটা হয়নি। আরও গোল পাইতো মাদ্রিদের আরও গোল পাওয়ার প্রয়োজনীয়তা ছিল বলে মনে হচ্ছে, তবে কানেক্ট করতে পারে নাই। ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এই দুইটার যে কোলাবোরেশন মাঠের মধ্যে দেখা যাচ্ছে, এটা ধরে রাখতে পারলে সিজনে ভালো কিছু করার সম্ভাবনা আছে। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের সম্ভাবনা থাকতে পারে। যদিও তারা, আমরা দেখতেছি যে ম্যাচ লুজ করতেছে, লিভারপুলের এগেনস্টেও হারছে, ম্যানচেস্টার সিটির এগেনস্টেও তারা মানে হারছে। তো এই যে মানে হারটা, পয়েন্ট লুজ করাটা তাদের জন্য এটা মানে চিন্তার বিষয়। তারা এই জায়গা থেকে কীভাবে উতরাবে সেইটাই এখন মূল কনসার্নের জায়গা। কোচের কারণে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে বলে আমার কাছে মনে হইতেছে। তাদের স্কোয়াডে যেই প্লেয়ারগুলো আছে, আমরা লক্ষ্য করতেছি যে মানে যারা খেলতেছে মাঠের মধ্যে, আজকে একটা জিনিস দেখা গেছে। শুরুতেই ফার্স্ট হাফে মাদ্রিদ যে খুবই স্বতঃস্ফূর্তভাবে ফ্রুটফুল ওয়েতে খেলছে, সেইটা আসলে মনে হয়নি। তারা স্কোর পেয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু ফার্স্ট হাফটাকে যদি ভালোভাবে আমরা দেখি, তারা এক প্রকার অস্বস্তির মধ্য দিয়ে যাইতেছিল। মানে প্লেয়ারগুলোর মধ্যে খুবই তাড়াতাড়ি খেলতে হবে, স্কোর বের করে নিতে হবে, এই যে একটা মানে এই যে একটা মানে তাদের মধ্যে একটা ফিলিংস, অনুভূতি, এইটা খুবই ভালোভাবে দেখা গেছে। এবং এইটাকে আমি কোনোভাবেই ইতিবাচক হিসাবে নিতে পারতেছি না। এখানে কোচিং ডিপার্টমেন্টের প্রেশার থাকতে পারে প্লেয়ারদের উপরে যে রেজাল্ট বের করে নিতে হবে। তো এই ধরনের বিষয় আদি তাদের উপরে থাকার কারণে অস্বস্তিকর বিষয়, মানে একটা ভাইব আমরা লক্ষ্য করছি। প্লেয়ারগুলো খুবই স্পিডি মনে হয়েছে, এত বেশি পরিমাণ স্পিডি অন্ততপক্ষে আলাভেজের এগেনস্টে হওয়ার প্রয়োজন ছিল না। আমার কাছে যতটুকু মনে হচ্ছে ফার্স্ট হাফে তারা অনেক এফোর্ট দিছে, অনেক স্পিডি ছিল, সেকেন্ড হাফটাতে একটু রিদমে ফিরছে, এবং তুলনামূলক ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফটা মাদ্রিদ ভালো খেলছে। তবে 2টা হাফেই আলাভেজ অনেক ফাইট দিছে, এবং যদি কনসিড না করতো তাহলে তো মানে 1-1 লেভেল হয়ে যাইতো। মানে সেকেন্ডটা যেটা ফিনিশ করছে রদ্রিগো, এটা ফিনিশিংটা ভালো ছিল যেভাবে, এটা আসলে হবেই স্বাভাবিক। রদ্রিগো এর মেন্টালিটি কেমন আমরা জানি, ওর কুইক থিঙ্কিং আছে, এইটাকে কাজে লাগিয়ে ফিনিশিংটা করতে পারছে। যদি সে দাঁড়িয়ে থাকতো কিংবা রান করে না আগাইতো, তাহলে বলটা পাইতো না, কিংবা মানে সে ওইটা যদি হপলেস হয়ে যেত, তাহলে মাদ্রিদ এই জায়গাতে বঞ্চিত হইতো আর কি। তো সে সাহস করে আগাইছে এবং অনেকটাই মাথার মধ্যে ছিল, তার চিন্তাভাবনা, পূর্ব পরিকল্পনাটা এরকম ছিল যে বলটা পাবে, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আর ভিনিসিয়াসের যেটা একদম শেষের দিকে আমরা লক্ষ্য করছি, যে একটা পেনাল্টির ছিল, মানে আবেদন ছিল, তবে সেটা রেফারি চেকিং করে নাই। তবে আমার কাছে মনে হচ্ছে যে এইটা অন্ততপক্ষে এই যে ভিনিসিয়াসের যেটা, এটা চেক করতে পারতো, অ্যাটলিস্ট চেক করতে পারতো, ভারে যাইতে পারতো, কিন্তু ভারে যায় নাই, ভারে না গিয়েই সেটা নাকচ করে দিছে। ডিফেন্ডার বিনিকে মানে করছে,
পায়ে টাচ করছে পা দিয়ে, সেটা আমরা লক্ষ্য করছি। ওইটা কিন্তু বলে ছিল না, বলটা আগেই সে মানে একটু পুশ করে সামনের দিকে একটু ইয়া করে ঠেলে দিয়ে তো রান করার দিকে ছিল, ওইখানে ডিফেন্ডার পায়ে ইয়া করছে। তো এইটা চাইলে একটু চেক করতে পারতো, কিন্তু আমরা লক্ষ্য করি কি, আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করি যে মাদ্রিদকে এমন এমন সময় পেনাল্টি দেওয়া হয়, কিংবা এমন এমন ডিসিশনের মধ্য দিয়ে, এমন এমন মুমেন্টামের মধ্য দিয়ে পেনাল্টি দেওয়া হয় যেগুলোকে আমরা গিফটিং হিসাবেই সরাসরি আখ্যায়িত করে থাকি, কিংবা এটা বলতেই হয়। কিন্তু এই যেটা আমার কাছে মনে হচ্ছে যে ভিনিসিয়াসের যেটা, এইটা চেক করতে পারতো, এবং চেক করে একটু যারা অ্যাসিস্ট্যান্ট আছে, ভার রুমে আছে, তাদের সাথে কথা বলে যদি মনে করতো যে এটা পারফেক্ট, এটা দেয়া যায়, সেক্ষেত্রে ডিসিশনে যাইতে পারতো। কিন্তু এইটা চেকও করে নাই, ডিসিশনে তো আর যাবে কিভাবে চেক না করলে, তো ডাইরেক্টলি এটা নাকচ করে দিছে। আর তাদের কিছু প্লেয়ার সাসপেন্ড ছিল, আমরা জানি গত ম্যাচটাতে তারা রেড কার্ড পাইছিল, রেড কার্ড পাওয়ার কারণে সাসপেন্ড ছিল। তো বিশেষ করে অ্যান্ড্রিক, সে বেঞ্চ ছিল আজকের ম্যাচটাতে, বেঞ্চে থেকেই সে রেড কার্ড পাইছিল। তো এন্ড্রিক যে খুব বেশি পরিমাণ সাবির অধীনে খেলার সুযোগ পাইতেছে সেটা আমরা দেখতেছি না। এই সিজনে তো সে মাঠেই, তার তো মাঠেই নামা হইতেছে না, সে একদম লাগাতার সে সাইড লাইনেই বসে আছে। তো আবার মানে একটা জিনিস দেখতে হবে যে আসলে তাকে কোন জায়গাতে নামাবে। প্লেয়ারদের তো অভাব নেই, এখানে প্লেয়ার অ্যাভেলেবল আছে। তাকে নামাতে হলে তো একটু ফুটফুল স্পেসের দরকার, একটু ফ্লেক্সিবিলিটির প্রয়োজন আছে। তো ওই ধরনের ফ্লেক্সিবিলিটি কিন্তু সাবি পাইতেছে না, কিংবা মেক করে নিতে পারতেছে না, পাইতেছে না বললে ভুল হবে, সে তৈরি করে নিতে পারতেছে না। তো এই জায়গাতে উদাহরণ দেওয়া যেতে পারে অন্য টিম, বিশেষ করে আমি যদি বার্সাকে এখানে টেনে নিয়ে আসি তাহলে উদাহরণ দেওয়া যাবে, তবে আমি বেশি যাইতেছি না, শুধু এটাই বলবো এন্ড্রিককে ব্যবহার করার জন্য যে ফ্লেক্সিবিলিটির প্রয়োজন সেটা ক্রিয়েট করে নিতে পারতেছে না সাবি, এবং তার যতগুলা দুর্বলতা আছে, উইকনেস আছে, তার মধ্যে এইটা হইতেছে একটা। এন্ড্রিককে ব্যবহার করলে তার তার মাধ্যমে আউটকাম আসার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয়। আর মাদ্রিদ তো এন্ড্রিককে ছেড়ে দেওয়ার কোনো চিন্তাভাবনাও আমরা ওইভাবে দেখতেছি না, তাকে যে লোনে দিবে বা ছেড়ে দিবে, পার্মানেন্টলি সেল করে দিবে, এরকম তো কোনো কিছু মানে আমরা লক্ষ্য করতেছি না। তো হয়তো তাকে নিয়ে বড় কোনো পরিকল্পনা আছে, তবে লেটস সি কি হয়। আর সুয়ামিনি একই তালে খেলে যাইতেছে, আড্ডাগুলার কি যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ মনে হচ্ছে না। তবে কিভাবে তবে সে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ওভারঅল যদি বিবেচনা করি, আজকের ম্যাচটাতে তাকে এত বেশি পরিমাণ সলিড মনে হয়নি। আর ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, তিনটা যে ফাইনাল থার্ডে খুবই ভালোভাবে ওয়ার্কআউট করতেছে সেটাও আমি মনে করতেছি না। বরং একটা জিনিস দেখা যাইতেছে যে যখন মাস্তাতুনো ছিল তখন মানে আজকের ম্যাচটাতে আমরা রদ্রিগোকে দেখছি যে সে অন্যভাবে পারফর্ম করতেছে। সে আহ, গত ম্যাচটাতে আমরা যদি ম্যানচেস্টার সিটির এগেইনস্ট রিয়াল মাদ্রিদ যেই ম্যাচটা খেলছে ওইটাতেও দেখি, ওইখানেও কিন্তু সে স্কোর পাইছে সেটা ঠিক আছে, এবং খেলার মধ্যে তার মানে ইফেক্টিভ ছিল, ইফেক্টিভনেস ছিল, এটা বলতে হবে। তবে মাস্তাতুনো থাকার কারণে তাদের ফাইনাল থার্ডের কম্বিনেশনটা অন্য রকমের হয়ে যায়, সেটাও আমার কাছে যথেষ্ট পরিমাণ পজিটিভ মনে হয়। মাস্তাতুনোকে ব্যবহার করার যে একটা ইনিশিয়েটিভ, সেটা সাবির একটা পজিটিভ সাইড বলে আমি মনে করতেছি। তবে আমি জানি না যে সে আবার কোন ধরনের পরিকল্পনাতে যাইতে পারে বা যাবে। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, এই তিনটা ফাইনাল থার্ডে যদি সেট হয়ে যায়, কিংবা পরবর্তী সময়গুলা তারা রান করে তাদের মধ্য দিয়ে ফাইনাল থার্ডটা যদি ওইভাবে আগায়, তাহলে সেইটার মাধ্যমে আউটকাম কিভাবে আসে, সব থেকে বড় কথা হলো তারা মাঠের মধ্যে কতটুকু কম্বিনেশন মিলাতে পারে, সেটা হবে কি দেখার বিষয়। আমি তো জানি না, আমি বুঝতে পারতেছি না যে মাস্টারতৌন আবার আসবে কিনা, কিংবা আমরা তো দেখতেছি সিজনের শুরু থেকে জাবি কিন্তু মানে সাবি কিন্তু মাস্তাতুনোর উপরে ভরসা রাখছিল, সে ইনজুর্ড হওয়ার কারণে তার এই জায়গাতে সে অন্য পরিকল্পনাতে গেছে, এটা খুবই স্বাভাবিক। তবে ওই আগের পরিকল্পনাটা আবার সে নিয়ে আসে কিনা সেইটার সেইটা দেখতে হবে, যদি হয় তো হবে, না হলে তো যারা আছে বা যেভাবে এখন চিন্তা করতেছে ওই চিন্তা থেকে ফল কিভাবে আসে সেটা দেখা অনেক বড় একটা বিষয় হবে। আর বালবার্দে তো তার খেলাই খেলতেছে, ফেদেকে আমরা যতটুকু দেখতেছি যেভাবে সে মাদ্রিদের, এই তো বললাম যে উল্লেখযোগ্য যে কটা প্লেয়ার কনস্ট্যান্টলি পারফর্ম করে তার মধ্যে কর্তোয়া,
তারপর কিলিয়ান এমবাপ্পে এবং ফেদে, এই তিনটার কথা অবশ্যই বলতে হবে। মাদ্রিদের মানে স্কোয়াড ডেপথ খুবই ভালো, খুবই ভালো। সাবি কিন্তু এই জায়গাতে মিশ্রণটা গড়াইতে পারতেছে না, এদেরকে ভালোভাবে ব্যবহার করে টিম হিসাবে স্ট্যান্ড করে টিম হয়ে তারা ধারাবাহিকভাবে পারফর্ম করবে এবং আউটকাম বের হয়ে আসবে। ফুটবলটা তো এন্ড অফ দ্য ডে রেজাল্ট বেসড, যার দিকে রেজাল্ট তার দিকেই ফোকাস, তার দিকেই সব কিছু। তো মাদ্রিদ কিন্তু কনস্ট্যান্টলি রেজাল্ট পাইতেছে না এই সিজনে, এবং এটাই মানে সাবিকে অনেক ধরনের সমস্যায় ফেলতেছে, আমরা তো দেখতেছি সেটা। তার সেক হওয়ার বিষয়টাও সামনে আসতেছে। তো সে কিন্তু টিম হিসাবে মাদ্রিদকে চালাতে পারতেছে না কিংবা খেলাতে পারতেছে না, তার কাছে যথেষ্ট রিসোর্স আছে। এইটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে, এমন কোনো কোচ যদি আসে, আমি জানি না সেক হবে কিনা, যদি হয়ে যায় তবে তারা যদি এমন কোনো কোচকে নিয়ে আসে যে এসে এই টিমটাকে টিম হিসাবে মাঠের মধ্যে দাঁড় করাতে পারবে, যারা খুবই ভালো টিম ওয়ার্কের মধ্য দিয়ে রেজাল্টের দিকে অগ্রসর হবে এবং ধারাবাহিকভাবে সেটা দেখা পাবে বা সেটা দেখা পাওয়াতে মানে মানে সেটা সবার সামনে তুলে ধরতে পারবে। তো এইরকম যদি হয় তাহলে হতে পারে। এবং এটা খুবই যে আহামরি কোনো কিছু সেটা আমি মনে করতেছি না। আহামরি বলতে এই টিমের তো টিম হয়ে পারফর্ম করা, এই যে প্লেয়ারগুলো আছে স্কোয়াডে, এরা টিম হয়ে পারফর্ম রেগুলারলি করার যে সাধ্য আমার কাছে মনে হয় যে যথেষ্ট তাদের আছে, কিন্তু সাবি এই জায়গাতে ব্যর্থ, এই জায়গাতে ব্যর্থ। আমরা তো দেখছি রিয়াল মাদ্রিদ তো এফএ চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফর্ম করে, কিন্তু এখন লিগ ফেজে তারা লিভারপুলের এগেনস্টে খেলছে, ম্যানচেস্টার সিটির এগেনস্টে খেলছে, এই দুইটা টিমের এগেনস্টে কিন্তু তারা হেরে বসে আছে। একটা খেলছিল অ্যানফিল্ডে, একটা খেলছে বার্নাবিউতে। তো একটা হোম একটা হবে, তবে দুইটাই লুজ করছে। এই জায়গা এইটার মধ্য দিয়ে সাবির উইকনেস আরও গাঢ়ভাবে ফুটে ওঠে। আহ, আমি জানি না সাবি থাকবে কিনা, তবে সাবি থাকলে বার্সার জন্য খুবই ভালো হবে। এবং আজকের ম্যাচটা যদি ড্র করতো তাহলে তো আরও ভালো ছিল। তবে উইন করে নিচ্ছে তো 3টা পয়েন্ট পাইছে, ব্যবধান মাত্র 4 পয়েন্টের থাকতেছে এখন। বার্সা আহ, মানে সামনের ম্যাচগুলো যদি ঠিকঠাক মতো উইন করতে পারে তাহলে তো এই যাত্রাটা বা এই যে রানটা এটা ধরে রাখতে পারবে। কোনো ম্যাচ যদি লুজ করে তখনই দেখা যাবে যে পয়েন্ট ব্যবধান অটোমেটিক্যালি কমে গেছে। আর সাবির অধীনে রিয়াল মাদ্রিদ খেলে বার্সাকে হারাইছে তাদের মাঠে, হোম ম্যাচ বাকি আছে বার্সার, তারা আসবে। তো হোম ম্যাচে হিসাব নিকাশ আছে, দেখা যাক কি হয়, তখন সেটা হলে দেখা যাবে। এই ম্যাচটাতে আজকের ম্যাচটাতে মাদ্রিদের কিছু পজিটিভিটি ছিল। 2-1 তারা ম্যাচটা শেষ করছে এবং 3টা পয়েন্ট নিয়ে মার্চ আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।